কিছুদিন আগে আমি মুনফ্লাওয়ার অটিজম স্কুলের আমি গিয়েছিলাম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে। সেইখানে আমার সাথে একজন ভীষণ অ্যাক্টিভ একটা প্যারেন্টের সাথে পরিচয় হয়েছে। তিনি তার যে প্যারেন্টহুড আমাকে ভীষণ রকমের অভিভূত করেছে। তানিয়া আপুর কাছ থেকে, যিনি তার সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, যে আপনি কখন থেকে বুঝলেন যে তানভীর, আপনার সন্তানের নাম তানভীর, খুবই অ্যাক্টিভ একটা বাচ্চা, তো তার কখন থেকে আপনি বুঝতে পারলেন যে তার মধ্যে কিছুটা হলো তার মধ্যে একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু? ধন্যবাদ আপা। আসসালামু আলাইকুম। আমরা শুরুতে তানভীরের কোনো খিচুনি দেখতাম না, কিন্তু আমাদের ইজি করতে দিল। ইজি রিপোর্টে আসছে যে সম্ভবত ঘুমের মধ্যেও আর খিচুনিটা হয়, আমরা যেটা দেখতে পাই না। তো এই 7 মাস থেকেই আমার টেকডিটলের যাত্রা শুরু, খিচুনির ওষুধ দিয়ে শুরু। এবং 7 মাস থেকে আমি খেলার জিনিস না দিয়ে আমাকে দিতে হয়েছে থেরাপির জিনিস, যে কীভাবে ওকে মানে তখন ওর ডিসেবলগুলো আমরা জানি না বা চোখে পড়ে নাই, কিন্তু আমরা জানি যে ওর ডান পাশটা দুর্বল থাকবে। তো সেইভাবে আমাদের একবারে 7 মাস থেকে প্রিপারেশন, যে ওকে কীভাবে ও যেন ব্যথা না পায়, ও যেন সমস্যা না হয়, বা 7 মাস থেকে আমি যে চেষ্টাটা করব ওইটার যে ফলশ্রুতিটা যেটা হবে আপনি 7 বছরে গিয়ে করতে গেলে তা হবে না। তা আমি ওই শুরু থেকেই খুব আমার চেষ্টা যে কখন 7 মাস বয়সের থেকে আপনি আমার এই জার্নি শুরু এবং থেরাপি পেলেন তখন? জি জি, তখন আমার রিপোর্টটা আসছে যে ওর ডান পাশটা উইক থাকবে। তো তখন থেকে আমরা আসলে সাবধানতা অবলম্বন করছি যে কিভাবে যেন ব্যথা না পায় বা ওর এই ফিজিক্যাল ডিসেবিলিটি যেটা ওটা যেন কম থাকে বা না হয়, আমাদের চোখে ধরা না পড়ে। তখন থেকে আসলে আমার সেই চেষ্টাটা ছিল। তো চেষ্টাটা আসলে আমি আমার সাধ্যমতো আসলে চেষ্টা করেছি, কিন্তু তানভীর একটু হাই ফাংশনাল। তো ওর মেইন যেই সমস্যাটা ও হলো গিয়ে সিপি প্লাস ওর বিহেভিয়ারের সমস্যা। শুধু সিপি হলে তখন আমি হয়তো বা আমার থেরাপিটা অনেকখানি কার্যকরী হতো, কিন্তু তার বিহেভিয়ারের জন্য আমি দেখা গেছে দেশ বিদেশ অনেক জায়গায় বা অনেক আমি আমার বড় ছেলে ইংলিশ মিডিয়ামে পড়তো, জুন মাস ফাইনাল পরীক্ষা হলে বন্ধ থাকতো। আমি সবার সিআরপিতে 1 মাস গেটে সেই টিনের ঘর ভাড়া নিয়েও থেকেছি যে আমি অনেক কীভাবে যত তাড়াতাড়ি সম্ভব যে থেরাপির মাধ্যমে আমি ইমপ্রুভ করাতে চাই। তো তখন আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে থেরাপি যে দিচ্ছেন এটার লাভ কি হচ্ছে। তা আসলে লাভের কথা আমি বলতে চাই না, আমি বলতাম যে লাভ কি জানি না, তবে খারাপ যেন কিছু না হয়, লিস্ট যেন খারাপ না হয়, আমি সেটা দেখতে চাই না, আমি ভালোটা দেখতে চাই। এক্ষেত্রে আমার মনে হয় লাভ বিষয়টা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে লাভ বিষয়টা একেবারে প্রযোজ্য না। কারণ পুরোটা সময় কিভাবে করে স্বাভাবিক একটা জীবনযাত্রার সাথে সে যুদ্ধ করে কিভাবে চলবে। যদি আমি জানতে চাই যে ওর বেসিক্যালি ও কোন অংশটা নিয়ে সমস্যা হচ্ছে, যেমন আমাদের আছে এডিএইচডি আছে, ডাউন সিনড্রোম আছে, অ্যাসপারজার আছে, সেরেব্রাল পালসি আছে, সো কোন বিশেষ অংশতে ও দুর্বল বা যেটা নিয়ে কাজ করছে না? আচ্ছা, আমাদের হলো কি যেটা আমরা কাগজ কলমে 7 মাস থেকে যেটা আমাদের টার্গেট, ওর হলো তো ডান পাশটা উইক থাকবে, সেটাই আমাদের সেরিব্রাল পালসি। তো আমি আসলে 2 মাস পর পর এক্সরে করে দেখতাম সবসময় কন্টিনিউ, যে 2 মাস পর পর কোনো চেঞ্জ হলো কিনা হাতে পায়ে। আমার আসলে দুর্ভাগ্য যে আমি কিন্তু লং টাইম এভাবে করে আসলাম, তখন পর্যন্ত আমি ওর কোনো ডিস্টার্ব আমার কাগজে এক্সরেতে আসলো না, যে সেম দোনো পাশ তার সেম আছে। কিন্তু ভাগ্যক্রমে তানভীর 2010 সালে আপনার ওষুধের রিয়েকশন থেকে, যে আমরা ফার্স্ট টাইমে যে টেকডিটল খাওয়াই সেই টেকডিটলের রিয়েকশন হয় ওর বয়স যখন 9 বছর তখন। তো তখন আমরা আসলে বুঝতে পারিনি, আমরা ভাবছি যে চিকেন পক্স বাসায় সবাই হচ্ছে, ওর সম্ভবত তাই হয়েছে, আসলে তা না। তানভীরের তো ওইটা আসলে ছিল আপনার ওষুধের রিয়েকশন থেকে, যেটা আসলে ওর সোমবার থেকে এসে বললো যে আমার পায়ে ব্যথা। ও আসলে দাঁত দিয়ে নখ কামড়ানোর অভ্যাস, যে পায়ের নখ কাটে, হাতের নখ কাটে। তো আমরা ভাবছি যে ও দাঁত দিয়ে নখ কেটেছে যার জন্য ওর পায়ে ব্যথা। তো বেসিক্যালি তখন থেকে দেখা গেল যে সে যে বিছানায় পড়লো আর উঠলো না, এবং পুরোটা শরীর তার আস্তে আস্তে আমাদের মাঝে যে মরক হয়
যে কন্টিনিউ তার শরীরে এরকম কালের ছিটার মতো শুধু পড়তেছে, এবং রবি সোম মঙ্গল 3 দিন, আপনার বুধবারে মঙ্গলবারে বিকাল থেকে সবগুলো গোটা বড় হয়ে সব রক্ত হয়ে গেল, রক্ত হয়ে গেল। তো সামহাও আমরা বৃহস্পতিবারে শুক্রবারে রাত্রে ওকে হাসপাতাল নিতে নিতে সে কমায় চলে যায়, এবং 3 দিন লাইফ সাপোর্টে ছিল। তা আমি আসলে আমার তানভীর, আমি কোনো সময় আমার বাচ্চার গায়ে দাগ দাগ ছিল না, আমার বড় ছেলের গায়েও দাগ ছিল না। মানে আমি নিজে আমি ইন হেলথ ছিলাম, আমি 36 কেজি ওয়েট নিয়ে আমার 4টা বাচ্চা হয়, কিন্তু আমার বাচ্চাদের আমি কোনো সময় যে গায়ে দাগ করবে, ময়লা হবে, ওগুলো আমি কোনো সময় করতে দেইনি, হতে পারেনি। তা আমার শুধু একটাই খারাপ লাগতো যে আমার বাচ্চাটা যেন এইভাবে দাগ নিয়ে দুনিয়া থেকে না যায়। ওর শরীরটা খুবই সুন্দর ছিল, সেবার ও যেন সুন্দর হয়ে যায়, এটাই আল্লাহর কাছে বারবার চেয়েছিলাম। তো জানি না আমি আল্লাহর কাছে কিভাবে চেয়েছি তানভীরকে, আল্লাহ আমাকে ফিরিয়ে দিল 3 দিনের দিন তার জ্ঞান ফিরে আসলো, এবং তখন থেকে তার হাইপারনেস এত বাড়া, আমরা আর ওকে তখন রাখতে পারি। তখন আমরা ওষুধ দিতে পারছি, হ্যাঁ তখন থেকে আস্তে 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 আস্তে, হ্যাঁ দেখা গেল যে তার হাতের সমস্যা, পায়ের সমস্যাটা আরো বেড়ে গেল, এবং তাকে রাখতেও কষ্ট, এবং তার টোটাল যে আমরা থেরাপি দেবো তখন আর ওই পজিশনে নাই ছিল। তারপরও আমি চেষ্টা মনে করেন বিভিন্ন থেরাপি সেন্টারে নিয়ে গেছি, বাসায় এসে লোক করতে থেরাপি করতে এসেছে, কিন্তু সে লোকে 5 মিনিটও মনে করেন যে অ্যাটেনশন দিত না। তারপর সিআরপিতেও যখন নিয়ে গেলাম, বললো যে আপা ও যদি 1 মাস আমাদের কথা শুনতো তাহলে কিন্তু তাহলে ঠিক হয়ে যেত। অনেকগুলো থেরাপি সেন্টারে গিয়েছেন, কি কি থেরাপি সেন্টারগুলো? থেরাপি মেনলি আমি তো সিআরপিতে ফার্স্ট আমি যাত্রা শুরু করি, তারপর কলাবাগান বাস স্ট্যান্ড আছে, এখানে ডাক্তার সাহেবের কোথাও মনে পড়ছে না, কিন্তু আমি ওখানে দিই। আলতাফ হোসেন চৌধুরী ওনার পান্থপথ, ওখানে দিই। তবে সিআরপি থেরাপিটা আপনারা? হ্যাঁ, সিআরপি থেরাপিটা আমি কন্টিনিউ 2010 পর্যন্ত আমি কন্টিনিউ করেছি, এবং আমি বাসে করে ওরে কোলে নিয়ে। কি কি ধরনের থেরাপি আপনি ওদেরকে দিয়েছেন? ওর হলো আপনার ফিজিও প্লাস ওটি, পিটি আর ওটি, অকুপেশনাল থেরাপি আর ফিজিওথেরাপি। ওর স্পিচ দিলে, কিন্তু স্পিচ থেরাপি আসলে দিতে হয়নি। পরিষ্কার কথা বলে, কথা আসলে জড়তা ছিল, আস্তে আস্তে এটা বয়সের সাথে অনেকখানি চেঞ্জ হয়েছে, এবং আমি ওকে যখন স্পেশাল স্কুলে দিলাম তখন তার গানের প্রতি যে তার আগ্রহটা, গানের মাধ্যমে তার স্পিচটা অনেকখানি আরো ইমপ্রুভ হয়েছে, এবং আমি জানি না এখন অনেক গানও তার ভিতরে এখন জমা আছে যেটা আমি নিজে জানি। ওর লক্ষণগুলো বলছিলেন যে কিছু কিছু লক্ষণ সিপির সাথে সেরিব্রাল পালসের সাথে ম্যাচ করে। ওর সেরিব্রাল পালসের আমি আরো যখন ডিটেইল যখন দেখলাম, ওখানে ভিতরে আছে ডিসগ্রাফিয়া আছে, ডিসক্যালকুলিয়া আছে, মানে যার কোঅর্ডিনেশন বা অঙ্কতে সমস্যা বা ক্যালকুলেশনের সমস্যা, কেউ আছে পড়তে সমস্যা, ওরকম কিছু কেউ আছে? আমি আমি যেটা মনে করি যে ও লিখতে গেলে আপনার অন্যমনস্ক হয়ে যায়। সামান্য একটু সময়ের জন্য হঠাৎ করে আবার জিজ্ঞেস করে কোন বউ লিখবো, কোন বউ তুমি জানো না, কোন বউ পরে জিজ্ঞেস করে যে বাবার বউ। এটা এটা কিন্তু তার 2.5 বছর 3 বছরের সিম্পটম, যে বাবার বউ মানে ওভাবে করে ওরা ম্যাচ করেছে। হ্যাঁ, সেরিব্রাল পালসের মানে বাচ্চাদের আবার এক একজন এক এক ক্রাইটেরিয়াতে তারা তাদের এডুকেশনটা হ্যান্ডেল করে। ওর কোনটা সবচেয়ে বেশি ওর পছন্দের কাজ, মানে ও পড়তে পছন্দ করে কি, বা এখন কোন ক্লাসে পড়ছে? আসলে জেনারেল ভাবে তো চেষ্টা করেছি, দুইবারই তানভীর দেখা গেছে প্লে থেকে পাশ করে 1-এ উঠেছে 2বার। যে ওর যে মেধা তার অনুযায়ী, এবং দেখা গেল যে 20 পরীক্ষায় যদি 20 থাকতো 20-এ 20ই পেত, যেটা লাগতো যে একটু বেশি সময় ওকে দিতে হতো। কিন্তু 1-এ ওঠার পরে যে আমাদের যে নর্মাল স্কুলগুলো, ওদের তো এত সময় নাই যে স্পেশাল বাচ্চাটাকে সময় দিবে। তো তখন আমার আলটিমেটলি সরাই আনতে হলো অন্য স্কুলে, এবং শেষ বেশ আমাকে স্পেশাল স্কুলে যেতে হলো। এখন কোন স্কুলে আছে? এখন তানভীর আছে মুনফ্লাওয়ার অটিজম ফাউন্ডেশন, এবং আমি ওই স্কুলের সদস্য মেম্বার হিসেবেও আমি আছি ওখানে, তানভীরও আছে। তো আসলে একটা লম্বা জার্নি। তো আমাদের স্কুলের তানভীর হলোকে এমনিতে আপনার ফর্মালি স্কুলে সে 8 পাস করেছে, আর মুনফ্লাওয়ারে সে হলোকে ভোকেশনাল ট্রেনিং, যেটা মানে আমাদের এখানে 3টা শিফট আছে। যে বাচ্চাগুলো বড় 15 বছর হয়ে গেছে, তাদের একটু লং টাইম থাকার জন্য সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত প্রিপারেটরি
সেকশন যেটা বলা হয় আর কি। আচ্ছা আচ্ছা। ওদের হলো আপনার লেখাপড়া এবং নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো, নামাজ পড়া, তাদের একটা কিছু মেনটেন করা, সিস্টেমিক্যাল জিনিসগুলো এবং ব্লগ পার্টি, গান বাজনা, যেগুলো যেগুলো ওদের ওদের কাজের সাথে জড়িত বা যেগুলো ওরা পছন্দ বিশেষ করে। করে পছন্দ করে। জি। ওদের তো বিশেষ চাহিদা সম্পন্ন যেসব শিশুরা, তাদেরকে আসলে বেসিক্যালি তারা যেগুলো পছন্দ করে ওগুলোতেই কাজ করালে ওরা অনেক বেশি রকমের ভালো এফোর্টটা দেয়। তো ওর সবচেয়ে পছন্দের কাজ কোনটা? এটা একটা জটিল প্রশ্ন, কারণ তানভীর হলো সব বিষয়ে সে পারদর্শিতা দেখায়, এবং স্কুলেও যখন বলি যে আপা তানভীর কোনটা বানানো, তানভীরের হাতে কোনটা বানানো, তখন বলে যে আপা সবগুলোতেই তানভীরের হাত আছে। তা ও হলো আসলে খুব আপনার লিডারশিপটা খুব পছন্দ করে, যে কোনো জায়গায় সে করবে বা যে কোনো জিনিসে তার আগ্রহ, যথেষ্ট আগ্রহ। কিন্তু সমস্যা হয়ে যায় একটা জায়গায়, যে এখন আমি জানি না বয়সের কারণে কিনা স্কুলে যেতে চায় না, স্কুলটা কেন জানি অ্যাভয়েড করতে চায়। তো বুঝি না, যখন ও যখনই বলে তখন আমি নিয়ে যাই, যে তারপরেও আমি স্কুল মেনটেন করার চেষ্টা করি, বাদ দিতে চাই না। আর আমাদের আমি একটু বলি যে আমরা আসলে স্পেশাল মা হিসেবে আমাদের যেটা ভুল হয়, এই যে আমিও কিন্তু বলতে গিয়ে বললাম শেষ বেশ আমি স্পেশাল স্কুলে দিলাম, আমাদের আসলে মেইন ভুল হয়ে যায় এই জায়গাটাতে। আমাদের কিন্তু শুরুতেই নিজেদের মানে একবারে শক্ত হয়ে বুক বেঁধেই ওই কাজটা করা দরকার। যখন আমরা জানবো যে আমাদের একটা স্পেশাল বেবি, আমার বাচ্চাটা স্পেশাল, তখনই আমাদের উচিত একটা ভালো স্পেশাল স্কুলে দেওয়া। যেটা আমি ভুল করেছি এবং আমার মতো অনেকেই ভুল করেছে, এবং আমার মেইন ফোকাসটা আমি এটাই মানুষের সাথে করতে চাই যে কেউই ভুল করবেন না, যখনই ধরা পড়বে একবারে চোখ বন্ধ করে যে কোনো একটা ভালো স্পেশাল স্কুলে দিবেন। আর বাচ্চাটা যখন একটু ডেভেলপ করবে তখন কিন্তু আমরা অটোমেটিকই প্রাইমারি কোনো স্কুলে দিতে পারি পাশাপাশি। তবে আমার মনে হয় যে স্পেশাল স্কুলগুলো বন্ধ করা ঠিক না। মানে আমাদের এই একদমই বাচ্চাদের জন্য। যখনই মানে আমাদের চোখে যখনই দেখা হবে যে কিছুটা হলো তারা স্পেশাল বা অন্যরকম, তাদের তখন থেকেই আসলে সেই প্রসেসে নেমে যাওয়া উচিত। স্পৃহা থেকে আমরা যেটা করছি যে আমরা অ্যাওয়ারনেস করতে চেষ্টা করছি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, যেন একজন প্যারেন্ট থেকে, একজন অভিভাবক থেকে যেন অন্য অভিভাবকদের মধ্যে ছড়িয়ে যায় যে আমরা যখনই দেখব আমার সন্তানটা সে বিশেষ, আমি যখনই বুঝবো যে তার কিছু না কিছু জায়গায় আমার সাপোর্ট বা আমাদের পারিবারিক সাপোর্ট, সামাজিক সাপোর্টটা খুব জরুরি দরকার, তখন থেকেই যেন একটা প্রসেসের মধ্য দিয়ে যাওয়া যায়, একটা প্রক্রিয়াধীন যেন আমরা শুরু থেকে হয়ে যাই। আমরা চাচ্ছি স্পৃহা থেকে যেন প্রত্যেকটি অভিভাবক তাদের জার্নি, তাদের গল্পগুলো যেন আপনাদের মধ্যে ছড়িয়ে দেয়, যেন আপনারা একদম শুরু থেকে এই বিষয়টা নিয়ে একদম প্রক্রিয়ার মধ্যে ঢুকে যান। যেটা একটু আগে তানিয়া আপু সেটা বলছিল যে যখনই বাবা মারা যখনই বুঝবে যে তাকে নিয়ে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাকে যেতে হবে, একটা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেই বিষয়টা যেন আমরা একদম শুরু থেকে করি। সেটা হতে পারে স্কুলিং, ডক্টর, থেরাপি, পুরো একটা প্রসেসের মধ্য দিয়ে যেন যায়, এবং শুরু থেকে হলে এটার ডেভেলপমেন্টটা আরো ফাস্ট হবে। তো আসলে আমি আমার বাচ্চাকে নিয়ে যখন থেকে এই পথে নামলাম, এবং আমার পথটা আরো সুগম হয়ে গেল 1400 সালে, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনা বা বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে আমাকে একটা শক্ত ভূমিকায় আসতে হলো। যে তখন মনে হলো যে আমার বাচ্চাটাকে আমি না করলে আসলে কেউ করার নেই। যে আমি তখন চোখ বন্ধ করে যে সমাজ, সংসার এবং সবার হতে পারে সেটা বিরুদ্ধে, কিন্তু আমার সন্তানের পক্ষে, কারণ আমি দেখলাম যে আমার সন্তানের জন্য করার মতো আসলে কেউ নেই, এখানে আমাকেই করতে হবে। তো আমি বলবো যে আমরা আসলে প্রাথমিকভাবে যে ভুলটা করি, মেনে নিতে চাই না। হ্যাঁ, আমাদের মেনে নিতে কষ্ট হয়, মনে হয় যে দেখি না, আরো কিছুদিন দেখি, মনে হচ্ছে তো একটা নর্মাল বাচ্চাও অনেক রকম সমস্যা থাকে, দুষ্টামি করে, বিরক্ত করে, আমরা ওই জায়গাটায় অনেকখানি সময় নষ্ট করে ফেলি। এবং এখনো আমরা গার্জিয়ানদের ভিতরে এই জিনিসটা দেখি যে না আন্টি দেখি না, আরো কিছুদিন দেখি। তো আমি আসলে নতুন যে প্যারেন্টস গুলো, আমি ওদেরকে সবসময় বলি তোমরা ভুল করবে না প্লিজ, কারণ আমরা ভুল করেছি, আমরা এটার ভুক্তভোগী, তোমরা ভুল করো না।
আর ওই জায়গাটায় তোমরা স্বতঃস্ফূর্ত হও এবং বাচ্চাটাকে যেভাবে ভালো স্কুলে না দিতে পারলে আমাদের এখন কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় বাচ্চাদের নিয়ে, স্পেশাল বাচ্চাদের নিয়ে। কারণ ভালো একটা স্কুলে দিতে হলে কিন্তু একটা অ্যামাউন্ট লাগে, একটা টাকা পয়সার বিষয়, ফ্যামিলিগত সাপোর্টের বিষয় থাকে। যার জন্য আমি কিন্তু ওই জায়গাটায় বলি যে আমরা কিন্তু স্পেশাল বাচ্চাদের নিয়ে এখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, যেখানে তুমি একটু কষ্ট করে নিয়ে গেলে বা তুমি কিছুদিন যদি কষ্ট করো, তোমার বাচ্চাটাকে কষ্ট করে রাখো, তার ভিতরে কিন্তু অনেকখানি চেঞ্জ আসবে। শুধু যে স্কুলে দিয়েই যে চেঞ্জটা আসবে তা না, আমরা আনুষঙ্গিক যেই জিনিসগুলো এখন বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পেশাল অলিম্পিকরা প্রোগ্রাম করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছোটখাটো ভাবে কিন্তু অনেক ধরনের প্রোগ্রামই হয়। তো যেটা আমাদের আসলে মেনে নিয়ে শুরু থেকে ওইভাবে করা উচিত। অনেক মানে আমরা যারা যাই ভিতর দিয়ে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে প্রাত্যহিক জীবনটা যারা কাটায়, তাদের কণ্ঠস্বর আসলে খুব প্রয়োজন, যাতে যখনই যে বাচ্চা এরকম মনে হচ্ছে যে তাকে কিছু না কোনোভাবে বিশেষভাবে আমাকে তাকে হ্যান্ডেল করতে হবে, সেটা যদি শুরু থেকে যদি সে জানতে পারে, কোনো একটা প্ল্যাটফর্ম থেকে যদি জানতে পারে, কোনো একটা মার কাছ থেকে, কোনো একটা প্যারেন্টসের কাছ থেকে, কোনো বাবার কাছ থেকে, এমনকি তার পরিবারের কারো কাছ থেকে জানতে পারলো, তাহলে হয়তো তার যাত্রাটা কিছুটা হলেও সহজ হবে, কিংবা তারও কিছু হবে যে না, ওরটা তো এরকমের সাথে কিছুটা হলো ওই আপার সাথে বা ওই প্যারেন্টের সাথে আমার বাচ্চার সাথে মিলে যাচ্ছে, তাহলে উনি কিভাবে করেছেন, তাহলে ওনার সাথে একটু কথা বলি, ওনার সাথে একটু চেষ্টা করি যোগাযোগের, যাতে আমিও জানতে পারি। তো এই বিষয়গুলো আসলে স্পৃহা থেকে আমরা করার চেষ্টা করছি, এবং আপনারা যারা আছেন তারা অবশ্যই যেভাবে করে স্ট্রাগলটা করছেন, সবার কাছে এইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, আমরা যেন স্পৃহা থেকে এবং আপনাদের সবার মাধ্যমে যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো কিন্তু মানুষ, তাদেরও অধিকার আছে, তাদেরও কিন্তু মানে সহজে জীবনযাত্রা করার পূর্ণ অধিকার আছে। তার শিক্ষায় বলেন, আইনি বলেন, সামাজিক বলেন, সব দিক দিয়ে তাদেরকে সবখানে অন্তর্ভুক্ত করার অধিকার তাদের সবার আছে। এইগুলো নিয়ে আমরা কাজ করছি স্পৃহা থেকে। তো আমি স্পৃহার প্রতিষ্ঠাতা ফারহান মোহাম্মদ শ্রীনাথ।